নমস্কার, সকলকে রবিবাসরীয় শুভেচ্ছা জানাই। কল্পতরু অনুষ্ঠান আবারও দুপুর 2:45 আমরা হাজির হয়েছি আপনাদের সামনে, এবং সারা সপ্তাহ জুড়ে আপনারা অনেকে ফোন করেন, অবশ্যই ব্যক্তিগতভাবে যোগাযোগ তো করেন শ্রী সুব্রত চক্রবর্তীর সাথে। আর কল্পতরু অনুষ্ঠান শোনার, জানার এবং দেখার ইচ্ছে আপনাদের থাকে, সে কথা আপনারা বারবার করে বলেন। তাই তো কল্পতরু অনুষ্ঠান আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান। আর এই অনুষ্ঠান মানেই একটি বিষয় ভিত্তিক আলোচনার অনুষ্ঠান, যেখানে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে শ্রী সুব্রত চক্রবর্তী আলোকপাত করেন। আপনাদের প্রশ্ন থাকে তার প্রতি, এবং সেই প্রশ্নের মধ্যে যেটা বেশি সংখ্যক মানুষ জানতে চান যে বিষয়, সে বিষয়কে অবশ্যই প্রাধান্য দিয়েই কল্পতরু অনুষ্ঠানে সাজানো হয়। আজও থাকবে তেমনই একটি বিষয়, যে বিষয় নিয়ে কিন্তু আমাদের প্রত্যেক দিনের জীবনে, সেটা আমাদের নিজেদের পরিবারেই হোক অথবা আমাদের পার্শ্ববর্তী পরিবারেই হোক বা আমাদের আত্মীয় স্বজনের ক্ষেত্রেই হোক, অনেক সময় আমাদের এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয় বা অনেক সময় আমরা এমন খবর পাই সবই তো ঠিক ছিল, তাহলে কেন এই পরিবারটা একটা সুখের পরিবার হয়ে উঠল না? সব দিকেই তো ঠিকই আছে, খুব ছোট্ট আমাদের পরিবার, বাবা মা, একটি সন্তান, তিনি হয়তো তার বিয়ে দিয়েছেন, তাহলে একটা সুখের পরিবার বা সুখের সংসার তো হতেই পারত, কেন হলো না? সেখানে কতগুলো প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাদের সকলকে। কিন্তু আমাদের জানতে হবে সবটাই কি মানসিক? না, সেখানেও অবশ্যই সেই গ্রহের কিছু বিষয় রয়েছে যা কিন্তু এই বিষয়ে যারা সত্যিকারের আমাদের পথ দেখাতে পারেন, তারাই দিক নির্দেশ করতে পারবেন। তেমনই মানুষ সুব্রত চক্রবর্তী। আশা করি আজকে আমার কথার মধ্যে দিয়ে আপনারা বুঝে গিয়েছেন ঠিক কোন দিকটা আজকে শ্রী সুব্রত চক্রবর্তী আমাদের সকলকে দেখাবেন বা বোঝাবেন। হ্যাঁ, চলুন শুরু করি কল্পতরু অনুষ্ঠানের আজকের বিষয়ের আলোচনা শ্রী সুব্রত চক্রবর্তীর সাথে। ভীষণ ইন্টারেস্টিং, ভীষণ একটি এই সময়ে দাঁড়িয়ে থেকে সকলের একটি আগ্রহ যে বিষয় নিয়ে, সেই বিষয়ে আলোচনা হবে আজকে। শুরু করি। নমস্কার, চ্যানেল ভিশনের সমস্ত দর্শক বন্ধুকে নমস্কার জানাচ্ছি। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতা মাতাকে প্রণাম জানাই মাতারার চরণে, প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখে চলেছেন প্রত্যেক রবিবার দিন দুপুর 2:45। এছাড়া অন্য আরেকটি মিডিয়াতে আপনারা আমাকে লাইভ পেয়ে যান প্রত্যেক সোমবার দিন দুপুর 2:45 এবং প্রত্যেক বৃহস্পতিবার দিন দুপুর 2:30। এই যে সুন্দর অনুষ্ঠানটা আপনার বাড়িতে বসে বা মোবাইলে বা ইউটিউব থেকে যারা লাইভ দেখছেন, ঠিক আমার ক্যামেরার পিছনে অনেক টেকনিশিয়ান দাদা ভাইরা রয়েছে চ্যানেল ভিশনের, তাদেরকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই, কর্তৃপক্ষ শুভেচ্ছা ভালোবাসা জানাই, এবং আমার সঙ্গে সঞ্চালনায় রয়েছে আবিরদাকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন যে আমার অনুষ্ঠান মানে নতুন বিষয় এবং নতুন আলোচনা। তো অনুষ্ঠানের শুরুতেই আবিরদা বলে দিয়েছে যে আজকের আমাদের বিষয় কি। আজকের বিষয়টা হচ্ছে সাংসারিক অশান্তি। এই সাংসারিক অশান্তি নিয়ে বহু মানুষ কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন, এবং আমি যখন আজকে চ্যানেলে আসছিলাম আবিরদাকে বলছিলাম কি নিয়ে অনুষ্ঠান করা যায়, তো তখন হোয়াটসঅ্যাপ ঘাঁটতে অনেক মানুষ কিন্তু এই সাংসারিক অশান্তি বিষয় নিয়ে জানতে চেয়েছেন। তো কেন এই ধরনের অশান্তি তৈরি হয়? দেখুন, সংসারে অশান্তি নেই এরকম বলা তো মুশকিল, প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু অশান্তি থাকে, কিন্তু যখন সাংসারিক অশান্তিটা একটা চরম জায়গায় চলে যায় এবং সেখানে তাদের মনে মনোমালিন্যতা এবং সেখানে দেখা যাচ্ছে যে প্রচন্ড পরিমাণে শত্রুতা তৈরি হয়ে গেছে এবং সেখানে টেকা দায় হয়ে গেছে, এরকম জায়গাও কিন্তু অনেক জায়গায় তৈরি হয়। কিন্তু এই কথাটাও স্বীকার করতে হবে যে সংসারে অশান্তি নেই এরকম কিন্তু সংসার পাওয়া মুশকিল। টুকটাক অশান্তি প্রত্যেকের বাড়িতেই ঝুট ঝামেলা থাকেই, আমরা সেই নিয়েই কিন্তু থাকি, সুখে দুঃখে আনন্দ রসে বসে থাকি। কিন্তু অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে সাংসারিক অশান্তিটা এতটা চরম পর্যায়ে চলে গেছে যে সেখানে টেকা দায় হয়ে গেছে। তো আমাকে অনেকে এই বিষয় নিয়ে আলোকপাত করতে বলেছেন, তো আমি সেই বিষয়টাকে নিয়ে আজকে আলোচনা করব। এবং আজকে বহু মানুষ আজকে কিন্তু আলোকপাত করতে চেয়েছিলেন, তাদের নামগুলো আমি একটু হোয়াটসঅ্যাপ থেকে একটু বলে দিই, কারণ নামগুলো না বললে হয়তো আপনারাও করবেন। তো আমি একটু জাস্ট সবার নামগুলো একটু ছুঁয়ে যাই। পাপিয়া সরকার জানতে চেয়েছেন বর্ধমান থেকে, সৌরভ দাস জানতে চেয়েছিলেন কলকাতা থেকে, অরিজিৎ সেন জানতে চেয়েছেন হচ্ছে কলকাতা থেকে, নেপাল কর্মকার জানতে চেয়েছিলেন মেদিনীপুর থেকে, প্রিয়াঙ্কু দাশগুপ্ত জানতে চেয়েছিলেন বর্ধমান থেকে, পপি রায়চৌধুরী জানতে চেয়েছিলেন হচ্ছে শিলিগুড়ি থেকে অনুষ্ঠান দেখছে অনেকে, এবং আরেকজন জানতে চেয়েছিলেন অবর্ণা চক্রবর্তী, উনিও শিলিগুড়ি থেকে জানতে চেয়েছিলেন। আমি মোটামুটি এই কজনের নাম ঘোষণা করলো। আরো অনেকে ছিলেন, যেমন গৌতম রাজপুত কলকাতা থেকে। তো অনেকেই এই বিষয় নিয়ে আলোকপাত করেছেন, আমি মোটামুটি কিছু জনের নাম ঘোষণা করলাম।
তো আমার অনুষ্ঠানটা যারা দেখছেন, যদি মনে করছেন যে কিছু বিষয় আপনি জানতে চাইছেন, আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপ করুন। এবং হোয়াটসঅ্যাপ যখন আপনারা করবেন, আপনারা নিজেদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থটা পাঠিয়ে দেবেন, সময়টাও পাঠিয়ে দেবেন, যাতে আমি সেই বিষয়টাকে একটু স্টাডি করে আলোচনা করতে পারি যে কেন এই প্রবলেমগুলো তৈরি হলো আপনার জীবনের সাথে। এবং আপনারা যখন এই আলোচনাগুলোকে পাঠাবেন, আমি সেখানে যখন যে বিষয় কেন্দ্রিকটা সবাই আলোচনা শুনতে চাইছেন, সেই বিষয়টাকে কিন্তু আমি প্রায়োরিটি দেব। প্রথমে দেখুন, এই যে সাংসারিক অশান্তি, সাধারণত আমরা সংসার জীবন যখন শুরু করি, আমাদের যদি খুব সাধারণ, খুব সিম্পল ভাবে, যারা ধরুন জ্যোতিষ খুব ভালো জানেন বা হয়তো খুব সামান্য জানেন বা জ্যোতিষ সম্বন্ধে তাদের কোনো আইডিয়াই নেই, খুব সিম্পল একটা জায়গা বলে দিচ্ছি, যাদের দ্বিতীয়, আমাদের অ্যাকচুয়ালি সংসার বা আমাদের কুটুম্ব স্থান আমরা দেখি সবসময় দ্বিতীয় ভাব থেকে। অ্যাকচুয়ালি কি হয়, আমাদের এই দ্বাদশ ভাবের কিন্তু একাধিক বিচার রয়েছে, ঠিক সেরকমই দ্বিতীয় ভাব থেকে আমরা বিচার করব আমাদের সংসারের জায়গা। এই দ্বিতীয়ের অধিপতি যদি কিছু ভাবে ষষ্ঠপতি, অষ্টমপতি বা দ্বাদশপতির সংযুক্তিকরণ হয়ে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু পারিবারিক একটা অশান্তির চলতে থাকে। এবার এই যে দ্বিতীয় পতি যখনই ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ কানেক্টিভিটি পাচ্ছে, তাহলে কি সেটা চরম হতে পারে? না, এটা চরম নয়, কিন্তু একটা টুকটাক অশান্তি আপনার বাড়িতে কিন্তু লেগে থাকবে, কিন্তু সেটা কখনো চরম আকার নেবে না। এটা চরম আকার কখন নিতে পারে? যখন দ্বিতীয় অধিপতির সঙ্গে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশের সংযোগ রয়েছে, আপনি কিন্তু টুকটাক অশান্তি আপনার স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে, মা সন্তানের মধ্যে হতে পারে, বাড়ির কোনো বড় সদস্যদের সঙ্গে হতে পারে, ভাই ভাই হতে পারে, বৌমায় হতে পারে, বৌমা শাশুড়ির মধ্যেও হতে পারে। কিন্তু সেই জিনিসটাকে আপনারা মানিয়ে নিতে পারবেন, সে কন্ট্রোল করা যাবে, যেটা অনেকের মধ্যে থাকে। কিন্তু যদি সেই অশান্তিটা বিশেষ করে নবমপতির সঙ্গে সংযুক্তিকরণ হয়ে যায়, অর্থাৎ দ্বিতীয় নবমের সঙ্গে সংযুক্তিকরণ হয়ে যায়, তখন কিন্তু সেটা চরম আকার নিতে পারে। এবং যদি আপনার জন্ম ছকে যদি দ্বিতীয়ের সঙ্গে নবমের সংযুক্তিকরণ 6, 8, 12 সংযুক্তিকরণ হয়ে যায়, তাহলে বুঝবেন আপনার সাংসারিক অশান্তি চরম পর্যায়ে যেতে পারে। চরম পর্যায়ে কি হতে পারে তার আলাদা আলাদা ব্যাখ্যা রয়েছে। যেমন এখানে যারা পাঠিয়েছেন তাদের মধ্যে বেশিরভাগটাই অনেকে বলছেন যে ভাই ভাই দ্বন্দ্ব। এই যে ভাই ভাই দ্বন্দ্ব যখন তৈরি হচ্ছে, সাধারণত আমাদের একটা কথা রয়েছে যে লগ্নপতি, দ্বিতীয়পতি, তৃতীয়পতি, আমরা তৃতীয়পতিকে দেখি সহোদর জায়গা বা ভাতৃ জায়গা, ঠিক আছে, বা অনেকে চতুর্থপতি স্থান থেকেও বিচার করেন। তাহলে এই তৃতীয় এবং চতুর্থের সঙ্গে দ্বিতীয় সংযোগ, নবমের সংযোগ যখন জড়িত হবে, সেখানে 6, 8, 12 একটা সংযুক্তিকরণ আসবে। আপনি জেনে রাখবেন, আপনার যদি 2টি কি 3টি বা 4টি সন্তান রয়েছে, তাদের মধ্যে কখনো কিন্তু মিলমিশ হবে না। অর্থাৎ দ্বিতীয় পতির সঙ্গে তৃতীয় পতি বা চতুর্থ পতি সংযুক্তিকরণ বা নবম পতি সংযুক্তিকরণ, সেখানে 6, 8, 12 সঙ্গে সংযুক্তিকরণ ঘটেছে, তাহলে ভাববেন যে আপনার যদি সন্তান হয়ে থাকে, এই সন্তানদের মধ্যে কিন্তু কখনোই মিলমিশ নেই। অর্থাৎ আমরা এখনো যদি দেখি, আমরা গ্রামের দিকেও যাই বা আমাদের কলকাতার মধ্যে হয়তো জয়েন্ট ফ্যামিলি, কিন্তু এখনকার দিনে জয়েন্ট ফ্যামিলি কথাটা বলতেও খারাপ লাগে, কেন এখন জয়েন্ট কেউ নেই, সবাই সেপারেশন হয়ে গেছে, তাই না? একদম। তো এই যে অনেক সেপারেশন এখন হয়ে গেছে, মানে প্রত্যেকের ক্ষেত্রে আমরা খুব আলাদা থাকতে ভালোবাসি। কেন হচ্ছে? কারণ এই অশান্তির জন্য। এই যে ভাই ভাই অশান্তি, এটা আজকে কিন্তু মানে বিভিন্ন জায়গায় কিন্তু তৈরি হয়েছে, বিভিন্ন পরিবারের জায়গায় তৈরি হয়েছে। আর একটা বিষয় যেটা অনেকে পাঠিয়েছেন, যে শাশুড়ির সাথে বৌমার সম্পর্কের অবনতি। একজন পুত্র হয়ে, মানে ছেলে হয়ে, সে মাকে সামলাবে না তার স্ত্রীকে সামলাবে, এটা কিন্তু একটা ঘর ঘর হয়ে গেছে এখন। মানে অনেকটা বাড়ির মধ্যেই দেখবেন যেখানে হয়তো মায়ের সঙ্গে শাশুড়ির সম্পর্ক, অনেকেই বলেন মা আর মেয়ের সম্পর্ক, কিন্তু খুব ভালো অনেকে রয়েছেন বা অনেকে হয়তো টুকটাক ঝামেলার মধ্যে রয়েছেন, মানিয়ে নিচ্ছেন। কিন্তু যখন শাশুড়ি বৌমার সম্পর্কের অবনতি ধরে, সেখানে একজন ছেলে হিসাবে, পুত্র হিসাবে, সে মাকে সামাল দেবে না তার স্ত্রীকে সামাল দেবে? দুজনেই তার সব থেকে কাছের মানুষ। ধর্ম সংকট, এক কথায় ধর্ম সংকট। তাহলে তার মাকে সামাল দেবে না তার স্ত্রীকে সামাল দেবে? তাহলে সেক্ষেত্রে এই প্রবলেমটা যখন বিশেষ করে তার সপ্তম পতির সঙ্গে দ্বিতীয় পতির সংযুক্তিকরণ ঘটছে, সেখানে 6, 8, 12 কম্বিনেশন ঘটবে, এবং জন্মছকে তার বৃহস্পতির সঙ্গে রাহুর কোন সংযুক্তিকরণ থাকবে, যেটাকে এক কথায় গুরুচণ্ডালী যোগ বলা হয়, বা কেতুর সংযোগ থাকবে। যদি থাকে, তাহলে কিন্তু সেই জাতক জাতিকার মধ্যে বিশেষ করে যদি ছেলে হয়ে থাকে, তাদের যদি বিবাহ হয়, তাহলে শাশুড়ি বৌমার সম্পর্কে কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি হবে। অর্থাৎ এই যে সাংসারিক অশান্তির অনেকগুলো প্যাটার্ন রয়েছে। এবার মেন ব্যাপারটা হচ্ছে, আমরা কি এগুলো থেকে মুক্তি পেতে পারি না? অবশ্যই মুক্তির জায়গা রয়েছে।
যদি সেটা চরম আকার যায়, আপনারা অবশ্যই নিজেরা বসে সেটাকে বোঝাপড়ার মাধ্যমে ঠিক করতে পারেন। কিন্তু আমার কাছে বেশিরভাগ ক্লায়েন্ট যারা এসছেন, যে শাশুড়ি এসছে বলছে যে আমি বৌমাকে নিয়ে থাকতে পারছি না, এমন পর্যায়ে চলে গেছে। ছেলেও এসছেন যে আমার স্ত্রীকে নিয়ে আমি কন্ট্রোল করতে পারছি না। এবার সেখানে কার দোষ? সেখানে হয়তো ছেলে বলছেন যে আমার মায়ের দোষও আছে, আমার বউরের দোষ আছে, কিন্তু আমি মাঝখান থেকে ফেসে যাচ্ছি। আবার এই বিষয়গুলো যখন তৈরি হয়ে যায়, তখন কি হয়, একটা পারিবারিক ছোট্ট বিষয় কিন্তু পরিবারের শান্তি বিঘ্নিত হয়ে যায়। এই যে শান্তি বিঘ্নিত হয়ে যাওয়া, তার জন্য কিন্তু তখন আমরা জ্যোতিষীর শরণাপন্ন হই, এবং আমরা তার যদি প্রপার রেমিডিয়াল গাইডলাইন করতে পারি, সেই জায়গা থেকে কিন্তু অনেকটা ঠিক করা যায়। আর একটা বিষয় বলে দিই, যাদের ক্ষেত্রে সাংসারিক অশান্তি ঘটছে, তাদের ক্ষেত্রে বিশেষ করে কিন্তু আপনার অগ্নিকোণটাকে ভালো করে গুরুত্ব দেবেন। অগ্নিকোণ মানে আপনি যেখানে প্রত্যেকদিন রান্না করেন, অনেকে হয়তো মায়েরা শুনছেন, অনেকে অনেক দিদিরা শুনছেন, যারা সংসার করছেন, বা অনেক দাদারাও শুনছেন। তো আপনাদের জন্মছকের পাশাপাশি যদি আপনার অগ্নিকোণ অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণে কোনো ডিস্টার্ব থাকে, বা আপনার রান্নাঘরের পজিশনের কোনো ডিস্টার্ব হয়, তাহলে আপনি ভেবে নেবেন যে আপনার সেখানে কিন্তু সাংসারিক অশান্তি চরম জায়গায় থাকতে পারে। কারণ অগ্নিতত্ত্ব যদি ডিস্টার্ব হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার সংসার জীবনেও কিন্তু অগ্নি প্রভাব চরম আকার নিতে পারে। আপনি প্রথমেই যেটা ঠিক করবেন, আপনার অগ্নিস্থানকে যদি মনে হয় যে সাংসারিক অশান্তি চরম হচ্ছে, সেটা হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে, সেটা হতে পারে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, সেটা হতে পারে হয়তো বিশেষ করে শাশুড়ির সঙ্গে বৌমার সম্পর্ক। আবার অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় অনেক মায়ের সঙ্গে সন্তানের একটা শত্রুতার সম্পর্ক তৈরি হচ্ছে শিক্ষা ক্ষেত্র নিয়ে। সেটাও নিয়ে আমাকে অনেকে জানতে চেয়েছিলেন, আলোচনায় আসবো। ফোনে কোনো বন্ধু এসছে। হ্যাঁ নমস্কার, ফোনে কে আছেন? নমস্কার, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি নদিয়া থেকে বলছি। নদিয়া থেকে। নাম? নাম প্রীতম বিশ্বাস। প্রীতম বিশ্বাস। নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ, নিজের সম্পর্কে। তাহলে আপনার জন্ম তারিখ, জন্ম সময়। জন্ম তারিখ 5 সেপ্টেম্বর 1991। 1991 সেপ্টেম্বর। কত দাদা আরেকবার? হ্যাঁ, কত সেপ্টেম্বর? 2nd সেপ্টেম্বর। সেকেন্ড হ্যাঁ, ফার্স্ট 7 7 সেপ্টেম্বর 1991। সাউন্ডটা খুব স্লো আসছে। হ্যাঁ। দাদা একটু যদি জোরে কথা বলেন। জন্ম 7 সেপ্টেম্বর 1991, সময়টা বলুন। সকাল 11টা 28 সকাল 11টা 28। ওকে, জন্মস্থান নদিয়া। নদিয়াতে জন্ম। আচ্ছা বেশ। আচ্ছা, সেদিন কি শনিবার ছিল? হ্যাঁ, শনিবার। আচ্ছা, লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, রাশি হচ্ছে সিংহ রাশি, নক্ষত্র হচ্ছে মঘা বা কেতু নক্ষত্রে জন্ম, চতুর্দশী কৃষ্ণপক্ষ তিথিতে আপনার জন্ম হয়েছিল, সূর্য সিদ্ধান্ত যোগ হচ্ছে শিব যোগ, এবং আপনার গণ হচ্ছে দেবারি বা রাক্ষস গণ। এগুলো কি জানা ছিল? এগুলো জানা ছিল। আচ্ছা বেশ, আমি একটু আপনার জন্মছকটা একটু দেখে নিই, তারপরে আমি আলোচনায় আসছি। দেখুন, আপনার জন্মছকে শুক্রটা কিন্তু বক্রী অবস্থাতে বা রেট্রোগ্রেড অবস্থাতে রয়েছে বুধের নক্ষত্রে, এবং 28 ডিগ্রিতে রয়েছে। এটা যথেষ্ট ভালো আপনার জন্মছকে। কিন্তু আপনার জন্মছকে শনিটা রেট্রোগ্রেড রবি নক্ষত্রে। আমরা প্রত্যেকেই জানি যে রবি শনি পিতা পুত্র হলেও তাদের মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে মাইথোলজি বা পুরাণ তত্ত্ব অনুযায়ী। রবি সক্ষেত্রগত রয়েছে শুক্রের নক্ষত্রে। তাহলে রবি শুক্রের একটা আমাদের জ্যোতিষের ভাষায় দারিদ্র যোগ তৈরি হচ্ছে। দেখুন, আপনার ক্ষেত্রে জন্মছক বা সম্পূর্ণ চক্র যেটা দেখতে পাচ্ছি, যে আপনার কিন্তু কেরিয়ার ওরিয়েন্টেড কোনো কিছু ডিস্টার্ব কিন্তু এখন বর্তমানে হবে। অর্থাৎ কেরিয়ারের জীবনে কিন্তু আপনি বাধার সম্মুখীন হবেন, এবং আপনি কর্মজীবনে অনেক চেষ্টা করবেন, কিন্তু কোথাও সঠিক যে জায়গা কর্মের ক্ষেত্রে সেটা কিন্তু খুঁজে পাবেন না। কর্মজীবনে কিন্তু প্রবল বাধা চলছে। একটু জোরে শেয়ার করবেন আমাকে। কর্মজীবনে সমস্যা হচ্ছে, তাই তো? সেকেন্ডলি আর একটা বিষয় দেখুন, আমি একটুখানি দেখে নিচ্ছি আপনার জন্মছকে সম্পূর্ণ চক্রমটা যদি করানো থাকে। কারণ আমি বারবার একটা কথা বলি, যে যাদের সম্পূর্ণ চক্রম করা নেই তারা কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছেন। আমি বারবার বলি কেন পিছিয়ে রয়েছেন, কারণ তথাকথিত জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আমরা যে বিচার বিশ্লেষণ করে থাকি, সেখান থেকে কিন্তু যে প্রতিকারটা করি আমরা, সেটা কিন্তু আমাদের জন্য প্রযোজ্য নয়। হ্যাঁ, প্রযোজ্য নয় কেন? কারণ আমরা হচ্ছে সম্পূর্ণ চক্রমটাকে করছি না। এই সম্পূর্ণ চক্রম যখন করা হচ্ছে না, তার মানে কি হচ্ছে, আমরা কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছি। আপনার জন্মছকে যদি সম্পূর্ণ চক্রমটা আমি দেখি, তাহলে দেখবেন আপনার নবমপতির যা সংযুক্তিকরণ রয়েছে সেটা হচ্ছে কি ষষ্ঠ ভাবের সঙ্গে। তাহলে কি হবে,
আপনি একাধিকবার চাকরির পরীক্ষা দেবেন বা চাকরির চেষ্টা করবেন, সেখানে কিন্তু সফলতা পাবেন না। যেটা কর্মজীবন হতে পারে, ছোটখাটো কোনো কিছু কর্মের সঙ্গে সংযুক্তিকরণ হবে, জীবনটা চলে যাবে, কিন্তু স্যাটিসফ্যাকশন এখনো পর্যন্ত আসেনি। কিন্তু আপনাকে আমি দাদাভাই বলতে পারি, আপনার সামনে কিন্তু কর্মের সঠিক ভালো সুযোগ সুবিধা রয়েছে নেই যে তা নয়। কারণ আপনার কর্মভাগ চক্রম দশমপতির সঙ্গে একাদশের সংযুক্তিকরণ দেখাচ্ছে মানে আপনার সামনে এই 2025-এ যে দশা যাচ্ছে, সেই দশার ক্ষেত্রে কিন্তু কিছু চেঞ্জেস আসবে। এই চেঞ্জেস গুলোকে যদি সঠিক ফলো আপ করেন, তার যদি সঠিক প্রতিকার প্রতিবিধান করেন, আপনি কিন্তু 2025-এর সেপ্টেম্বরের পর থেকে বা 2026-এর মার্চের পর থেকে আপনার কিন্তু কর্মজীবনে আমূল একটা পরিবর্তন আসতে চলেছে। বুঝতে পেরেছেন? এটাকে সঠিকভাবে একটু অ্যাপ্লাই করবেন। এবং আপনার ক্ষেত্রে যেটা সবসময় যেটা প্রবলেম হবে না, আপনার প্রচন্ড পরিমাণে মাথা গরম হয়ে যাবে এবং ডিসিশন ভুল হয়ে যাবে। এটা হয় তো। এবং আরেকটা বিষয় আমি বলে দিচ্ছি, আপনার জন্মছকে আপনি দেখবেন, আপনি যে বাড়িতে থাকেন আপনার ক্ষেত্রে উত্তর এবং পূর্ব কোণটা খুব ডিস্টার্ব, যেটাকে এক কথা আমরা বলি ঈশান কোণ। এই ঈশান কোণটা ডিস্টার্ব থাকার জন্য দেখা যাবে কি, আপনার বাড়িতে কখনো অর্থের মানে যোগান সঠিকভাবে থাকবে না, অর্থ মারাত্মক পরিমাণে ব্যয় হবে। হচ্ছে এইগুলো হয়। তাহলে এই যতগুলো জায়গা বললাম, সেই জায়গাগুলো আপনার ক্ষেত্রে যেহেতু হচ্ছে, আপনি যদি পারেন ভালো কোনো অ্যাস্ট্রোলজার একটু কাউন্সিলিং গ্রহণ করুন, তার প্রতিকার প্রতিবিধান গ্রহণ করুন। আপনাকে দাদা এটুকু আমি বলছি, আশ্বস্ত করছি যে 2025-এর সেপ্টেম্বর মাস পর থেকে আপনার কিন্তু লাইফে অনেক চেঞ্জ আসবে এবং আপনার অনেক স্বপ্ন পূরণ হতে চলেছে। যদি পারেন একটু ভালো গাইডলাইন করে নিন এবং আপনার যে ঈশান কোণটা ডিস্টার্ব রয়েছে সেটাকে একটু প্রতিকার প্রতিবিধান করুন। জন্মছকের যে নবমপতির সঙ্গে ষষ্ঠভাবে সংযুক্তিকরণ রয়েছে সেটার প্রতিকার প্রতিবিধান করুন। আপনার জীবনে কিন্তু অনেক আমূল পরিবর্তন ঘটতে চলেছে 2025-এর সেপ্টেম্বর মাসের পর থেকে। কারণ আপনার মধ্যে অনেক যোগ্যতা রয়েছে, আপনার মধ্যে অনেক ট্যালেন্ট রয়েছে, কিন্তু সেই সুযোগ সুবিধা আপনি সঠিক পাচ্ছেন না। ঠিক আছে? একদম দাদা। যদি ভালো লাগে পরবর্তী ক্ষেত্রে একটু যোগাযোগ করে নেবেন। ঠিক আছে? ওকে, ভালো থাকবেন। হ্যাঁ, সুব্রত চক্রবর্তী কিন্তু একদম প্রথম দিন থেকে যে কথা বলে আসছেন, কর্মভাবা কুবের চক্রম এবং সম্পূর্ণ চক্রমের কথা, এইটা বোধহয় আমাদের এখন সময় হয়ে গিয়েছে সত্যিকারে আমাদের সকলে ভীষণভাবে এটাকে গুরুত্ব দেওয়া। আর আপনারা অবশ্যই আপনাদের কাছের যারা রয়েছেন, যে জ্যোতিষ রয়েছেন, যার প্রতি আপনারা ভরসা বিশ্বাস রয়েছে, যোগাযোগ করতেই পারেন। কিন্তু যেহেতু সুব্রত চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সকলের কাছে একটা অন্যরকম জায়গা করেছেন, বিশেষ করে তার প্রতিকারের কথা আমরা বারবার করে শুনতে পাই কান পাততে। অনেকেই বলেন যে সত্যি আপনি যেভাবে পাশে থেকেছেন আমরা বিশেষভাবে উপকৃত হয়েছি। তো সেজন্য বলে রাখি, আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। এগরা বালিচক মাসে 2 বার করে, সোমবার শ্যামবাজার, রবি এবং মঙ্গলবার গড়িয়াতে অবশ্যই থাকেন তিনি, সেখানে যোগাযোগ করতে পারেন। মাসে 2 বুধবার বর্ধমান দুর্গাপুরে, বৃহস্পতিবার নৈহাটি ব্যারাকপুর, শুক্রবার পশ্চিম মেদিনীপুর টাউন, শনিবার হাওড়া বালি, আর 8 থেকে 21 তারিখ পর্যন্ত সিটি সেন্টার শিলিগুড়ি, রত্নভান্ডার জুয়েলার্সে 15 থেকে 21, আর প্রথম সপ্তাহ 8 থেকে 14 রত্নভান্ডার জুয়েলার্স হিলকার্ট রোড যেখানে রয়েছে সেখানে যোগাযোগ করবেন। ফোনটা নিয়ে নিই একেবারে শেষ মুহূর্তে কাছাকাছি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আরেকবার একটু শুনুন, জোরে বলুন। শুনতে পাচ্ছেন? আরেকবার জোরে শুনুন। 12/3/2002। 12/3/2002 না? হ্যাঁ। আচ্ছা, সময়টা? হচ্ছে সন্ধ্যে 6:25। আচ্ছা আচ্ছা, কার এটা জন্মচারটা কার? হ্যাঁ, মেয়ের নাম? মেয়ের নামটা বলুন। সংঘমিত্রা দাস। আচ্ছা, সংঘমিত্রা দাস। আচ্ছা, সেদিন কি মঙ্গলবার ছিল ওর জন্মবারটা? মঙ্গলবার ছিল। লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, রাশি হচ্ছে কুম্ভ রাশি। আচ্ছা, ওর নক্ষত্র হচ্ছে শতভিষা নক্ষত্র এবং তিথি হচ্ছে চতুর্দশী কৃষ্ণপক্ষ তিথি এবং গণ হচ্ছে দেবারি গণ। এগুলো জানা ছিল? আচ্ছা আচ্ছা, যেটা বলি যে 2002 সালে জন্ম, মঙ্গলবার ছিল। তো জন্ম ছক অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি, শুক্রটা কিন্তু তুঙ্গস্থ অবস্থাতে রয়েছে। ও কি কেরিয়ার নিয়ে জানতে চাইছেন কিছু? কেরিয়ার নিয়ে জানতে চাইছেন না? আচ্ছা, প্রথমে যেটা বলি, মেয়ের কিন্তু শনি এবং রাহুর এই যে সংযোগটাকে, এটা অনেকটা কিন্তু কেরিয়ারে বাধা দেবে। আপনার মেয়ে কিন্তু যথেষ্ট ট্যালেন্টেড, যথেষ্ট শিক্ষিত এবং ট্যালেন্টেড, এবং ওর মধ্যে শিক্ষাগত যোগ্যতা খুব ভালো, কিন্তু পড়তে খুব ভালোবাসবে।
হ্যাঁ। পড়াশোনার প্রতি প্রচন্ড মানে ন্যায় নিষ্ঠা প্রবণতা এবং নতুন কিছু বিষয় জানার প্রচন্ড পরিমাণে আগ্রহ থাকবে। আপনার মেয়ে যথেষ্ট শিক্ষিত হবে এবং ভবিষ্যতে কর্মজীবনে কিন্তু প্রতিষ্ঠা পাবে। ও কর্মজীবনে প্রতিষ্ঠা খুব শিগগিরই পেতে চলেছে, কারণ জন্মছক সেটাই বলছে। কারণ আমি সবসময় বলি শুভ্র চক্রবর্তী কখনো ভয় দেখায় না, তাই না? তো সেক্ষেত্রে এটুকু বলতে পারি মেয়ে কিন্তু জীবনে প্রতিষ্ঠা পাবে, কিন্তু মেয়ের একটাই সমস্যা, এই যে শনি রাহুর একটা প্রবলেম রয়েছে, যেটাকে অনেকে বীজ যোগ বা ছন্ন ছড়া যোগ যেই বলুক না কেন জ্যোতিষের ভাষায়, এই প্রবলেমটা ওর ক্ষেত্রে যেটা হবে কি অনেক সময় প্রচন্ড নার্ভাসনেস হয়ে যায়, মানে যে কোনো বিষয়ে প্রচন্ড নার্ভাসনেস হয়ে যায়, মানে ভয় পেয়ে যায় একটা বিষয়, ঠিক আছে? আর মেয়ের ক্ষেত্রে আরেকটা বিষয় যেটা খুব প্রবলেম হতে পারে, ওর কিন্তু ঠান্ডা লাগার ধাত প্রচন্ড পরিমাণে থাকবে, অর্থাৎ ক্লপ কফ এবং শ্লেষ্মা, এটা আছে। আছে, মেয়েকে চিন্তা করতে বারণ করবেন। আপনি তো মা হন, আমি এটুকু বলতে পারি আপনার মেয়ের খুব ভালো কেরিয়ার রয়েছে এবং কর্মজীবনে খুব ভালো প্রতিষ্ঠা পেতে চলেছে। এখন যে বর্তমান কি করছে এখন? ওকে, সরকারি চাকরি পেয়ে যাবে, ওকে বলুন যেন অ্যাপ্লাই করে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, একটু জোরে কথা বলুন। কোন বিষয়ের উপর করবে? আচ্ছা, প্রথমে যেটা বলে দিই, যেহেতু বুধ এবং রবি একত্রীকরণ রয়েছে জন্মছকে, তাহলে এই দিক থেকে যদি বলা যায় যে ব্যাংকের দিক থেকে চেষ্টা করতে বলুন, রেলে চেষ্টা করতে বলুন, সরকারি যে কোনো পাবলিক সেক্টর এই ধরনের জায়গা থেকে কিছু করতে বলুন, তাহলে দেখবেন ওর হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কতদিনের মধ্যে হবে এটুকু বলতে পারি যে 2025-এর এখন এপ্রিল যাচ্ছে, তো মোটামুটি সেপ্টেম্বর বা আগস্টে ওর অন্তর্দশায় কিছু চেঞ্জেস আসবে, তারপর থেকে কিন্তু হয়ে যাবে, এটুকু নিশ্চিন্ত থাকবেন। মেয়ে কিন্তু সরকারি চাকরি পাবে, কিন্তু সেপ্টেম্বর বা অক্টোবরের পর কিছু অন্তর্দশা চেঞ্জ আসবে, তারপরে কিন্তু সরকারি চাকরির যোগ রয়েছে, ঠিক আছে? চিন্তা করার কিছু নেই। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি না, কথাটা ঠিক বোঝা গেল? কেটে যাচ্ছে, কথাগুলো কেটে যাচ্ছে। ফর্ম ফিল আপ করতে হবে। আচ্ছা হ্যাঁ, সেটা করতে বলুন, অবশ্যই করতে বলুন। চাকরির জন্য যা যা প্রিপারেশন নেওয়ার সেটা করতে বলুন। মোটামুটি ওই সময় থেকে ওর অন্তর্দশা চেঞ্জ আসবে, গোল্ডেন পিরিয়ডটা শুরু হচ্ছে, ঠিক আছে? এখন থেকে করবে? এখন থেকে অবশ্যই অবশ্যই চেষ্টা করুন, এবং যদি পারেন মেয়ের ক্ষেত্রে যে শরীর স্বাস্থ্যের কিছু সমস্যা রয়েছে ওটার কিছু প্রতিকার প্রতিবিধান করুন, এবং এই যে কনফিডেন্সের একটা অভাব সেই জায়গাটা প্রতিবিধান করুন। মেয়ে কিন্তু ভালো যথেষ্ট, এবং ভবিষ্যতের ক্ষেত্রে কর্মজীবনে উন্নতি রয়েছে, ঠিক আছে? আর যদি কিছু ডিটেলস জানতে চান, অনেক কিছু বলার রয়েছে, কারণ ওর ক্ষেত্রে একটু গাইনোলজিক্যাল কিছু প্রবলেম থাকবে, সেই বিষয়গুলোকে একটু ডাক্তারি পরামর্শ করা, আরো কিছু যদি জানতে চান পরে একটু যোগাযোগ করে নিতে পারেন, ঠিক আছে? তো আরেকটা বিষয় যেটা নিয়ে আজকে আলোচনা করছিলাম আবিরদা, লাস্ট মোমেন্টে যেতে যেতে বলে যাই যে অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এই যে পারিবারিক শত্রুতা বা সাংসারিক যে অশান্তি, অনেক সময় ভাই ভাইয়ে বা ভাই বোনের মধ্যে যেটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে হয়ে যায় অনেক সময়, তাই না? তখন আমরা সাধারণত এটা অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে ধরুন ফ্ল্যাট করতে দিচ্ছে বা বাবা মার সম্পত্তি ভাগাভাই নিয়ে একটা ভাই ভাইদের মধ্যে চরম অশান্তি চলছে। অনেকে বলেন যে এখান থেকে আমি মুক্তি পাবো কি করে, আমাকে হয়তো কেউ বঞ্চিত করেছেন, আমার কোনো দাদা আমাকে বঞ্চিত করেছেন, আমার বোন আমাকে বঞ্চিত করেছেন। এখান থেকে কি হয়, অনেক সময় ভাই বোন বা নিজেদের ভাইয়ের রক্তের সম্পর্কের বা নিজেদের আত্মীয়দের মধ্যেও কিন্তু একটা সাংসারিক অশান্তি চরম জায়গায় চলে যায় এবং সেটা শত্রুতার জায়গায় চলে যায়। এই জায়গাটা কেন হয় দেখবেন, আমাদের যদি ডেক্কান চার্ট থাকে, আমি একটু ডিপলি আলোচনা করব, কারণ সাধারণ যেগুলো আমি বলে দিয়েছি, এই ডেক্কান চার্টের ক্ষেত্রে ডেক্কান প্রচলিত এবং ডেক্কান পরিবৃত্ত, ডেক্কান প্রচলিত এবং ডেক্কান পরিবৃত্ত, এই ডেক্কান পরিবৃত্ত এবং প্রচলিতর মধ্যে যে দুটো গ্রহ বসে থাকবে তাদের মধ্যে যদি নৈসর্গিক শুভত্ব বজায় রাখে, যেমন ধরুন রবি বসে রয়েছেন, বুধ বসে রয়েছেন ডেক্কান পরিবৃত্ততে বা দক্ষিণ পরিচিততে, তাহলে রবির সঙ্গে বুধের সম্পর্ক কিন্তু মিত্রতা, তাহলে কিন্তু তাদের মধ্যে সম্পর্কের হানি ঘটবে না। কিন্তু ডেক্কান পরিবৃত্ত এবং পরিচিততে যদি সেখানে দুটো অশুভ গ্রহ বসে যায়, তাদের মধ্যে শত্রুতা রয়েছে, তাহলে কিন্তু সেখানেই কিন্তু সেই প্রবলেমটা তৈরি হয়। তাহলে এই যে সাংসারিক অশান্তি কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, সেটাকে সঠিকভাবে আইডেন্টিফাই করাটাই কিন্তু আমাদের প্রধান কাজ। আমাকে ওখান থেকে ইশারা করছে কন্ট্রোল রুম থেকে, আজকে আর সময় নেই, তো অবশ্যই সময় তো সবকিছুই শেষ করতে হবে। আপনাদের জীবনে যদি কোনো সমস্যা থাকে আপনি পারলে অবশ্যই যোগাযোগ করতে পারেন, এবং আমার অনুষ্ঠানটাকে নিয়মিত করে ফলো করুন। প্রত্যেক রোববার দুপুর 2:45 মিনিটে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে নেক্সট এপিসোডে তো উপস্থিত হবো। সবাই ভালো থাকবেন, নমস্কার।